শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টা রেবায় আবারও স্বাগত। বন্ধুরা, আজ প্রচেষ্টা রেবায় গল্প পাঠে কিন্তু আমি থাকছি না, থাকছে সুদীপ্ত। বন্ধুরা, তাহলে আমার গল্প যেমন এতদিন আপনারা শুনেছেন, আশা করছি নতুন পাঠকের গল্প আপনাদের খুব ভালো লাগবে। নতুন পাঠকের গল্প আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুনে নিন প্রচেষ্টায় রেবার আজকের নিবেদন, লেখক সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, পটলবাবু ফিল্ম স্টার। গল্প পাঠে থাকছে সুদীপ্ত। আজকে যে গল্পটি আপনারা শুনছেন, পটলবাবু ফিল্ম স্টার, এই গল্পটির আদলে বলিউডে কিন্তু একটি বিখ্যাত ছবিও রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। আপনাদের কাছে প্রশ্ন রইল, সেই ছবিটির নাম কি? পটলবাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন, এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন, পটল, আছো নাকি হে? আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত ঘোষমশাই নেপাল ভট্টাচার্য লেনের পটলবাবুর তিনখানা বাড়ি পরেই থাকেন। বেশ আমোদের লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন বলুন তো? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো টেগর্স বার্থডে। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। বলল কি একটা ছবির জন্য, একটা সিনের জন্য একজন লোক দরকার, যেরকম চাইছে, বুঝেছ? বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিস দিয়ে এলুম। বলছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকাল 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। সকালবেলায় ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিনই বই কি। এই যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় করেছো এককালে, তাই না? হ্যাঁ মানে না বলার আর কি আছে। তা আসুক, কথাটা তা বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ। নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবু গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন। আর সৈন্ধব নুনের কথাটা তো বেমালুম ভুলেই গেলেন। এতে অবশ্যই আশ্চর্য হওয়ার কিছুই নেই। এককালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় বড় অক্ষরে নাম বেরুলো, পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায়, ব্র্যাকেটে পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি, এমনও সময় গেছে এককালে। তখনও বেশি তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানেই রেলের কারখানার চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হাটসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে আরেকটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে এই বাড়িটা পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। অফিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ার থিয়েটারের দল গর্ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে অফিসে হলো ছাঁটাই, আর পটলবাবুর 9 বছরের সাধ্যের চাকরিটা কর্পূরের মতো উবে চলে গেল। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্দায় কেটে গেছে পটলবাবুর। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিলেন,
সেটা বছর 5 চলে উঠে যায়। তারপর একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেছেন কিছুদিন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদ্ধত্য আর অকারণ চোখরাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সেই চাকরিটা। তারপর এই 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু, কিন্তু যে অভাব, যে টানাটানি সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একটা লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। তার এক খুড়তুতো ভাই বলেছে যেখানে একটা ব্যবস্থা করে দেবে। আর অভিনয়, সে তো জানো আর এক জন্মের কথা। অজান্তে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা আবছা মনে পড়ে যায় এই আর কি। নেহাত পটলবাবুর স্মরণশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে। শুনো পুনঃ পুনঃ গণ্ডি ঝঝঙ্কার, সপক্ষ আঙুল মহারণে, যিনি শত পবন হুঙ্কার, পর্বত আকার গদা করিছে ঝঙ্কার, বৃকদর সঞ্চালনে। ও ভাবলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। নরেশ দত্ত এলেন ঠিক 12:30টার সময়। পটলবাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাওয়ার তোড়জোড় করছিলেন। এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটলবাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতরে টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিয়ে বললেন, বসুন। না না, বসবো না। নিশিকান্তবাবু আপনাকে আমার কথা বলেছেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই খুবই অবাক হয়েছি, এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবু লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে তা মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবুকে আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালই। কাল? রবিবার? হ্যাঁ। কোনো স্টুডিও তো নয়, কিন্তু জায়গাটা বলে দিচ্ছি আপনাকে। মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ে ফ্যারাডে হাউসটা দেখেছেন তো? 7তলা বিল্ডিং একটা, সেইটার সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওখানেই কাজ, 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি বললেন না? পার্টটা হলো গিয়ে আপনার একজন পেডিস্ট্রিয়ানের, মানে পথচারী আর কি, একজন অন্যমনস্ক বদমেজাজি পেডিস্ট্রিয়ান। ভালো কথা। আপনার গলাবন্ধ কোট আছে কি? তা তা আছে বোধ হয়। ওটা পরেই আসবেন। ডার্ক রং তো? বাদামি গোছের, গরম কিন্তু। তা হোক, আমাদের সিনটাও শীতকালের, ভালোই হবে। কাল 8:30 ফ্যারাডে হাউস। পটলবাবু ধাঁ করে আর একটা জরুরি প্রশ্ন মাথায় এসে গেল। পার্টটায় ডায়ালগ আছে তো, মানে কথা বলতে হবে তো? আলবাদ, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডিস্ট্রিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি আজকে। নরেশ দত্ত চলে যাওয়ার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন, যা বুঝলে গিন্নি, এই পার্টটা হয়তো এমন কিছু বড় নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল কথা হচ্ছে, থিয়েটারে আমার প্রথম পার্ট কি ছিল মনে আছে? মৃত সৈনিকের পার্ট। হ্যাঁ, স্রেফ হাঁ করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা। আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়াট সাহেবের হ্যান্ডশেক মনে আছে তো? আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল। হ্যাঁ, এ তো সবে সিঁড়ির প্রথম ধাপ, কি বলো? হ্যাঁ, মানে যশ, প্রতিপত্তি, খ্যাতি, যদি বেঁচে থাকি ভবে হেমর গৃহিণী, এ সবই লোভিব আমি। পটলবাবুর 52 বছর বয়সে হঠাৎ তিরিং করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বললেন, আরে করো কি? কিছু ভেবো না গিন্নি, শিশির ভাদুরী 70 বছর বয়সে চাণক্যের পার্টে কি লাফখানা দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছি হে। কাছে কাঁঠাল গোফে তেল, সাধে কি তোমার কিছু হয় না? হবে হবে, সব হবে। ভালো কথা, আজ বিকেলে একটু চা খাবো বুঝেছ, আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক। পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07 তখন পটলবাবু এসপ্ল্যানেডে এসে পৌঁছলেন।
সেখান থেকে বেন্টিং স্ট্রিট ও মিশন রোড ফ্যারাডে হাউসে পৌঁছতে লাগলো আর মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে অফিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি, তার একটা বেশ বড়, প্রায় বাসের মতো, তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটার ফুটপাতের উপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস, তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়িভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনা 30 লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু। কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাহর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউ চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে গেলেন অফিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছিল। গলার কলারের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘামও অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এদিকে। অতুলবাবু? পটলবাবু ঘুরে দেখেন অফিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে নরেশবাবু তাকেই ডাকছেন। নামটা ভুল করেছেন ভদ্রলোক, অস্বাভাবিক নয়, একদিনের আলাপ তো। পটলবাবু এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার। শ্রী শীতলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলেই সকলে জানে, থিয়েটারেও ওই নামেই ডাকতো। তো আপনি তো বেশ পাঞ্চুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। আগে 9 বছর হার্টসার কিম্বার্লিতে চাকরি করেছি, আর লেট হইনি একদিনও, নট এ সিঙ্গেল ডে। বেশ বেশ, আপনি একটা কাজ করুন, ওই ছায়াটাতে গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজে গিয়ে নিই। তেপায়া যন্ত্রটার পাশ থেকে একজন বলে উঠল, নরেশ স্যার, উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, এখন জায়গাটা ক্লিয়ার করো তো, শট নেব। পটলবাবু অফিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি আগে কখনো দেখেননি। তার কাছে সবই নতুন, থিয়েটারের সঙ্গে কোনো মিল নেই। আর কি পরিশ্রম করে লোকগুলো! ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে একটি 21-22 বছরের ছোকরা। 20-25-এর ওজন তো হবেই ওই যন্ত্রটার। কিন্তু তার ডায়লগ কই? আর তো সময় নেই বেশি, অথচ এখনো তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে গিয়ে বলা উচিত নয় কি? পার্টটা ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি হতে হবে। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটা চিৎকার শুনে থমকে গেলেন, সাইলেন্স! তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শট নেওয়া হবে, আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না কেউ। তারপর আবার সেই প্রথম গলার চিৎকার এলো, সাইলেন্স, টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রের পাশেই দাঁড়িয়ে আছেন। গলায় একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনিই কি পরিচালক নাকি? কি আশ্চর্য, পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি। এবারে পরপর আরও কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো, স্টার্ট সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে অফিসের সামনে থামল, আর তার থেকে একটি মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনীয় অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্স ভেঙে দিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার, তরতরিয়ে উঠছে ছোকরা,
একসঙ্গে 4খানা বইয়ে অভিনয় করছে। পটলবাবু বায়োস্কোপ খুবই কম দেখেন, কিন্তু এই যে চঞ্চল কুমার নামটা যেন শুনেছেন 2-1 বার। কুটিবাবু বোধহয় এই ছেলেটিরই প্রশংসা করছিলেন একদিন। বেশ মেকআপ করেছে ছেলেটি। ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ার মনতোষ ওরফে চিনুর চেহারাটা কতটা ওই রকমই ছিল বটে। বেড়ে ফিমেল পার্ট করতো চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটির নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পরপর হিট করেছে। যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞাসা করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে মুশকিলেই পড়তেন পটলবাবু। নরেশ একবার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন তো, আপনার ডাক পড়ল বলে। পটলবাবু এবার আসল কথাটি না বলে পারলেন না। আমার ডায়লগটা যদি এইবেলা দিয়ে দিতেন তো। ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ তেপায়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল, পিছনে পটলবাবু। এই শশাঙ্ক। একটা হাফ প্যান্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, এই ভদ্রলোকও ডায়লগটা চাইছেন, একটা কাগজে লিখে দে তো সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে গেল। আসুন দাদু। এই জ্যোতি, তোর কলমটা একটু দে তো, দাদুকে ডায়লগটা লিখে দেই। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কর দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটা দিয়ে চেয়ে দেখলেন, তাতে লেখা রয়েছে অয়াকারে আ বিসর্গ। আহ! পটলবাবুর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়, গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু ঘুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে নাকি? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? তার মতো নিরীহ নির্বিবাদী মানুষকে দেখে এত বড় শহরে এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা? এত নিষ্ঠুরোগী মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলেন তো? শুধু আহ, আর কোনো কথা নেই? শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, বলেন কি দাদু, এ কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট, বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট। আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অবধি প্রায় 150 লোক পার্ট করে গেছে, যাদের কোনো কথাই নেই, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেনও নি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে, কারুর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, ওই যে ওরা সব দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের পাশে, ওরা সবাই আছে আজকের সিনে, কিন্তু একজনের একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা, বুঝেছেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বলল, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই অফিসের বড় চাকুরে। সিনটায় আমরা দেখাচ্ছি যে অফিসের একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে দৌড়ে অফিস ঢুকছেন। ঠিক সেই সময়ে সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডিস্ট্রিয়ান, বুঝেছেন? লাগছে ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ, আর চঞ্চল আপনার দিকে দৃকপাত না করে ঢুকে যাচ্ছে অফিসে। আপনাকে অগ্রাহ্য করাতে তার মানসিক অবস্থাটা ফুটে বেরোচ্ছে, বুঝেছেন? ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট ভেবে দেখুন। এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল, শুনলেন তো, যান এবার একটু ওই দিকটায় যান, দেখি এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধা হবে, আর একটা শট আছে, তারপরে আপনার ডাক করবে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন।
ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশপাশে কেউ তার দিকে দেখছে কিনা সেটা দেখে কাগজটা কুণ্ডলি পাকিয়ে নর্দমায় ছুঁড়ে ফেলে দিলেন। একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথা, কথাও না, শব্দ, গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটার মনে হয় যেন মন খানেক ওজন। আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথা, কথাও না, শব্দ, গরমটা অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটার মনে হয় যেন মন খানেক ওজন। আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকের অফিসটার দরজার সিঁড়ির উপরে বসে পড়লেন। 9:30 বাজে। কালীবাবুর বাড়ির সামনে শ্যামা সঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবু নিয়মিত শোনেন, বেশ লাগে। সেখানেই যাবেন নাকি চলে? গেলে ক্ষতিটা কি? এইসব বাজে খেলো লোকের সংসর্গে রবিবার সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে। সাইলেন্স! দূর নিকুচি করেছে তো সাইলেন্সের। জানা কাজ তার 32 গুণ ফুটুনি আর বরং। তার চেয়ে থিয়েটারের কাজ যে থিয়েটার অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর, সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টটি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ করা। সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। পাকরাশি মশাই দিয়েছিলেন এই উপদেশ পটলবাবুকে। গগন পাকরাশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি, অথচ দম্ভের লেশ মাত্র ছিল না তার মধ্যে। ঋষিতুল্য মানুষ আর শিল্পী, সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকরাশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের। যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার, অভিনেতার। তোমাকে জানতে হবে কি করে সেই ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বার করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হয়। গগন পাকরাশির কথা মনে হতেই পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে এলো। সত্যি কি তার আজকের পাঠটার মধ্যে কিছুই নেই? একমাত্র কথা তাকে বলতে হবে, কিন্তু একটি কথা বলেই কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? আহ 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 পটলবাবু বারবার নানান সুরে কথাটাকে আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই কথাটাই নানান সুরে নানানভাবে বললে মানুষের মনের নানান অবস্থা প্রকাশ করছে। চিমটি খেলে মানুষ যেভাবে বলে, গরমে ঠান্ডা শরবত খেয়ে মোটেই সেভাবে বলে না। এই দুটো আলাদা আলাদা রকমের। আবার আচমকা কানে সুরসুরি খেলে বেরোয় আরো অনেক রকমের এছাড়া আরো কত রকমের রয়েছে। দীর্ঘশ্বাসের তাচ্ছিল্যের অভিমানের ছোট করে বলা লম্বা করে বলা চেঁচিয়ে বলা মৃদু স্বরে চড়া গলায় খাদে গলায় আবার টাকে খাদে শুরু করে বিসর্গের সুরটা চড়িয়ে আশ্চর্য! পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা দিয়ে একটি আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথা যে একেবারে সোনার খনি, তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স!
পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়ে উঠেছেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কত দেরি ভাইয়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আরও আধ ঘন্টা অপেক্ষা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, অপেক্ষা করব বই কি। আমি এই কাছাকাছি আছি, বুঝলে? দেখবেন আবার শর্টকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন রিহার্সালের বিশেষ ধার ধারছে না, তখন তিনি নিজেই নিজের অংশটা কিছুটা অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন, একে অফিস পাড়া, বাসিন্দা এমনিতেই কম। তাই রবিবার যে কজন লোক ছিল তারা সবাই ফ্যারাডে হাউসের দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলাটা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের আহ শব্দটি আয়ত্ত করতে ব্যস্ত হলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কিরকম বিকৃত হতে পারে, তার হাত দুটো কতখানি বেঁকে কিরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আর আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কিরকম হতে পারে, এই সব একটা কাচের জানালায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই। উদ্বেগও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা এবং রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, ঠিক সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড। তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলবে রানিং। বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বললেই আপনি ওই থামের কাজটা থেকে এই দিকে হেঁটে আসতে শুরু করবেন, আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটটার দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতে এই রকম জায়গাটায় কলিশনটা হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে আহ বলবেন, আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সাল যদি। না না, বরেনবাবু বাধা দিয়ে বললেন, মেঘ করে আসছে মজাই, রিহার্সালের টাইম নেই। রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটা কথা। আবার কি? গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবু একটা আইডিয়া মাথায় এনেছিলেন, সেটা সাহস করে বলেই ফেললেন। আগে আমি ভাবছিলাম, আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কতার ভাবটা ফুটিয়ে তুলতে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বলে উঠলেন, বেশ তো, ও মশাই, আপনার হাতে যুগান্তরটাই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এইবার ওই থামের পাশে গিয়ে আপনার জায়গায় গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাতটা তুললেন, তারপরে হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে নিয়ে বললেন, ও হো, 1 মিনিট। কেষ্ট, ভদ্রলোককে একটা গোপ দিয়ে দাও তো চট করে, ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কিরকম গোপ স্যার? ঝুপো না চাড়া দেওয়া না বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। একটা কালো বেটে ব্যাকব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে তার হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট্ট চৌকো কালো গোপ বার করে আঠা দিয়ে লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেঁটে দিল। পটলবাবু বললেন, দেখো বাবু, ধাক্কাধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন, আপনি দাঁড়া সিংহের সঙ্গে কুস্তি করুন না, তাতেও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যিই তো বেশ মানিয়েছে, তো খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না।
সাইলেন্স সাইলেন্স। পটলবাবুর গোঁফ পড়া দেখে দর্শকদের মধ্যে একটা ছোট্ট গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তার দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলাটা খাঁকড়িয়ে নিলেন। 1 2 3 4 5 5 পা আন্দাজ হাঁটলেই পটলবাবুর ধাক্কার জায়গাটায় পৌঁছবেন। আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন তাহলে পটলবাবুকে একটু বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে আহ বললে পরেই অ্যাকশন। জয় গুরু। খচ 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 ঠন। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালের ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে। কিন্তু পর মুহূর্তেই একটা প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটা উচ্চারণ করে কাগজ সামলে নিয়ে আবার চলতে শুরু করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে গেলেন। বেড়ে হয়েছে মশাই, আপনি তো ভালো অভিনেতা। সুরেন, কালো কাঁচটা এবার চোখে লাগিয়ে দেখো তো মেঘের কি অবস্থা। শশাঙ্ক এসে বলল, দাদু চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন, ধন্যি মশাই আপনার টাইমই, বাপের নাম ভুলিয়ে দিয়েছেন প্রায়। ওহ। নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটা দাঁড়ান একটু, আর একটা শট নিয়ে আপনার ব্যাপারটা সেরে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছাওয়াটায় এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে। পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যিই ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। গগন পাকরাশি আজ তাকে দেখলে সত্যিই খুব খুশি হতেন। কিন্তু এরা কি সেই ব্যাপারটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝতে পেরেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করবার জন্য তার যে আগ্রহ, তার পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? 5, 10, 25? টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই আনন্দ, তার কাছে 5 টাকাটা আর কি? মিনিট 10 পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেলেন না। সে কি, টাকা না নিয়ে চলে গেল নাকি ভদ্রলোক? আচ্ছা, ভোলামন তো। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স সাইলেন্স। ওহে নরেশ, চলে এসো, বেশ সামলাও। বন্ধুরা, সুদীপ্তর উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলে সুদীপ্তর গল্প আরও শুনতে চান তাহলে সেটিও আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যদি আমার চ্যানেলের উপস্থাপনাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এগিয়ে যাওয়ার মূল পাথেয়। দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন।